বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, মকসুদপুর সরকারি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি আহমদ হাসান রাজীব, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি মকসুদপুর কলেজ, মকসুদপুর, গোপালগঞ্জ। আমার মোবাইল ফোন নম্বর, ইমেইল আইডি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লাসটি শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডির কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি যথাসময়ে তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় পরিণতি ও সুশাসন প্রথম পত্র, সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, ফার্স্ট পেপার। গত ক্লাসে আমরা আলোচনা করেছি অধ্যায় 1-এর পরিণতি ও সুশাসন পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এর পরিণতির ধারণা এবং পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু। আজ আমরা আলোচনা করব অধ্যায় 1-এর পরিণতি ও সুশাসন পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এর পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা এবং সুশাসনের ধারণা। এই দুটি বিষয় এখন বিস্তারিত আলোচনা করা হবে। পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। Importance and necessity of the study of civics and good governance. সময়ের সাথে সাথে নাগরিক জীবন ও রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। এমত অবস্থায় পরিণতি ও সুশাসন বিষয়ে সুশৃঙ্খল জ্ঞান অর্জন ছাড়া সমাধান সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে দার্শনিক বার্নার্ড শ বলেন, একমাত্র পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা ছাড়া মানব সভ্যতা রক্ষা সম্ভব নয়। কাজেই বলা যায়, নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা লাভ করে সভ্য সমাজের সদস্য হতে হলে পরিণতির জ্ঞান অর্জন অপরিহার্য। যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে এবং নাগরিকতা বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেয়, তার প্রায় সবকিছু নিয়েই পরিণতি সুশাসন আলোচনা করে। আর তাই নাগরিকের অধিকার, কর্তব্য, দায়িত্ব সম্পর্কে জানতে এবং সমাজ ও অন্যান্য মানবীয় প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করতে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। এ প্রসঙ্গে পরিণতি সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থী, 1. নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। নাগরিক চেতনার বিকাশ সাধনের জন্য অধিকার লাভ ও কর্তব্য পালন অপরিহার্য। পরিণতি ও সুশাসন পাঠ করলে নাগরিকগণ তাদের সকল প্রকার অধিকার ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। ফলে নাগরিক তার কর্তব্যবোধে উদ্দীপ্ত হয়ে কিভাবে রাষ্ট্রীয় জীবনে সফলতা আনতে হবে সে বিষয়ে সচেতনতা প্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থী, এক কথায় পরিণতির যথার্থ অনুশীলনের মাধ্যমে নাগরিকগণ প্রয়োজনীয় জ্ঞান আহরণ করে জাতি গঠনের ভবিষ্যৎ দায়-দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে। কাজেই নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিণতির জ্ঞান লাভ অপরিহার্য। প্রিয় শিক্ষার্থী, 2. সুগণ নাগরিক হওয়ার জন্য। বর্তমান বিশ্বের সর্বত্রই গণতন্ত্র সবচেয়ে পছন্দনীয় সরকার ব্যবস্থা। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য অনেকাংশে নির্ভর করে নাগরিকের কর্মকাণ্ডের উপর। কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক অধিকার ও কর্তব্য দ্বারা নির্ধারিত। এই অধিকার ও কর্তব্য পালনে নাগরিক হতে হবে সুগণ নাগরিক। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরো জানো, সুনাগরিকতা অর্জনের 3টি অপরিহার্য গুণ হচ্ছে আত্মসংযম, বুদ্ধি ও বিবেকবোধ।
পরিণত সুশাসন পাঠ নাগরিককে 3টি গুণ লাভ করতে সহায়তা করে। একজন নাগরিকের মধ্যে এই গুণাবলীর পরিপূর্ণ সমন্বয় ঘটলে কেবল সে দেশ ও জাতি সম্পর্কে সচেতনতা অর্জন করতে সক্ষম হবে। 3. সুখী ও সুন্দর নাগরিক জীবনের জন্য পরিণত সুশাসন জ্ঞান ভাণ্ডারের একটি অতি প্রয়োজনীয় ও মূল্যবান শাখা। জ্ঞান ভাণ্ডারের এই শাখা নাগরিকের সমাজ ও রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাকে সুখী ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিভিন্নমুখী জ্ঞান দান করে। কাজেই নাগরিক জীবনকে সুখী ও সুন্দর করার প্রয়োজনে জ্ঞান ভাণ্ডারের বিশেষ এই শাখায় জ্ঞান অর্জন অপরিহার্য। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বরে আছে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করার জন্য। পরিণত সুশাসন পাঠ করে নাগরিকরা দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ, স্বচ্ছ ও উদার মানসিকতা সম্পন্ন হয়। তাদের মধ্যকার গোঁড়ামি, সাম্প্রদায়িকতা, অহবিশ্বাস, সংকীর্ণতা, কুসংস্কার প্রভৃতি দূর হয়। অর্থাৎ পরিণত সুশাসন পাঠে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার হয়। এছাড়া দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা অর্জনের মাধ্যমে নাগরিকরা উপযুক্ত মানব সম্পদে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, 5. নাগরিকের বুদ্ধিবৃত্তির বিকাশ সাধনের জন্য। পরিণত সুশাসনের জ্ঞান নাগরিককে বুদ্ধিমান ও বিচক্ষণ করে তোলে। নাগরিকের উদাসীনতা বোধ দূর হয়। পরিণত সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকগণ নিজেদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। এ বিষয়ে জ্ঞান নাগরিকের মৌলিক অধিকারসমূহ রক্ষা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে সদা জাগ্রত রাখে। নাগরিকের জাতীয় চেতনার উন্মেষ ঘটানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো পরিণত সুশাসনের জ্ঞান নাগরিকের জাতীয় চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাগরিকের জাতীয় চেতনার বিকাশ ও অগ্রগতির উপর জাতীয় অগ্রগতি নির্ভরশীল। যে কোনো জাতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পদ তার সদা জাগ্রত নাগরিকবৃন্দ। পরিণতি ও সুশাসন অনুশীলনে নাগরিকগণ একদিকে যেমন সচেতন হয়ে ওঠে, অন্যদিকে তেমনি দায়িত্ব ও কর্তব্য পালনে প্রস্তুত হয়। সর্বোপরি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাগরিকগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। দেশপ্রেম জাতীয় অগ্রগতিতে সহায়তা করে। 7. গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য। রাষ্ট্রীয় সংগঠনের মৌলিক প্রতিষ্ঠানসমূহ পরিবার, সমাজ, সরকার, সংবিধান, রাজনৈতিক দল ইত্যাদি পরিণতি ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয়। কাজেই এই বিষয়টি পাঠের মাধ্যমে নাগরিকরা তাদের সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানগুলোর গঠন কাঠামো, কার্যাবলী ও উদ্দেশ্য সম্পর্কে জানতে ও বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থী, সুশাসন সম্পর্কে ধারণা লাভ করার জন্য বর্তমানে পরিণতির ধারণার সাথে সুশাসন বিষয়টি যুক্ত হয় রাষ্ট্র ব্যবস্থার নতুন চিন্তা ভাবনার উদয় হয়েছে। একটি রাষ্ট্র যদি সুশাসনের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সে রাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতার সুষম বন্টন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক দুর্নীতি হ্রাস, স্থানীয় সরকার শক্তিশালী করা, কার্যকর আইনসভা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি বিষয় সুশাসনের জন্য অপরিহার্য। পরিণত সুশাসন বিষয় পাঠের মাধ্যমে এসব বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা সম্ভব।
প্রিয় শিক্ষার্থী 9 সুষ্ঠু সমাজ গঠনের জন্য। মানুষ সামাজিক জীব। সামাজিক রীতিনীতি মেনে শৃঙ্খলভাবে জীবন পরিচালনা করা মানুষের কর্তব্য। এজন্য মানুষ রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছে। আর এই রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকার অন্যতম শর্ত হল সামাজিক শৃঙ্খলা এবং নাগরিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো পরিণতি ও সুশাসন পাঠ গ্রহণের মাধ্যমে নাগরিকরা সুষ্ঠু ও সুসম্পর্কপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠায় সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থী 10 কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য। আধুনিক রাষ্ট্র মূলত জনকল্যাণমূলক। যুগের বিবর্তনের সাথে সাথে রাষ্ট্র তথা সরকারের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। জনকল্যাণমূলক রাষ্ট্রীয় কার্যক্রম ও জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। আর এতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য জনগণকে রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে পরিচিত হতে হয়। পরিণতি ও সুশাসন পাঠ নাগরিকদের এ কাজে সহায়তা করতে পারে। প্রিয় শিক্ষার্থী 11 উন্নততর রাজনৈতিক জীবন লাভের জন্য। পরিণতি ও সুশাসন জ্ঞান উন্নত রাজনৈতিক জীবন সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এ প্রসঙ্গে যথার্থই বলেছেন, মানুষের সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্রের সৃষ্টি এবং উন্নততর জীবনের জন্য সক্রিয় থাকবে। কাজেই নাগরিকের উন্নত রাজনৈতিক জীবন লাভের জন্য পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। 12 রাজনৈতিক উন্নয়নের সক্রিয় প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য। রাজনৈতিক উন্নয়নের ধারণা থেকে নাগরিক উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। পরিণতি ও সুশাসন এ সম্পর্কে ধারণা প্রদান করে। উন্নয়নের বিভিন্ন ধারা ও পদ্ধতি সম্পর্কে এই শাস্ত্র বিস্তারিত আলোচনা করে। আর রাষ্ট্রের নাগরিক হিসাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে উন্নয়নের ধারা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন অপরিহার্য। প্রিয় শিক্ষার্থী 13 রাষ্ট্র সরকারের নানা দিক সম্পর্কে জ্ঞান লাভের জন্য। পরিণতি ও সুশাসন রাষ্ট্র সরকারের নানা দিক নিয়ে আলোচনা করে। এটা রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রীয় সংগঠনের গঠন কাঠামো ও রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে জ্ঞান দান করে। এ বিষয় পাঠ করে সরকারের শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন রূপ, বৈশিষ্ট্য, দোষ, গুণ, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, সংবিধানের প্রকারভেদ, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সুনাগরিক হওয়ার জন্য এসব বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থী 14 সুযোগ্য নেতৃত্ব গঠনে উদ্বুদ্ধকরণের জন্য। একটি দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হলে নেতার অবশ্যই পরিণতি ও সুশাসন বিষয়ে যথাযথ ধারণা থাকতে হবে। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, এর আবশ্যকীয় গুণাবলী কি কি, এটি অর্জনের ক্ষেত্রে সমস্যা ও এর সমাধানের উপায় সবকিছু নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী 15 জাতি গঠনের সহায়ক ভূমিকা পালনের জন্য। পরিণতি ও সুশাসন নাগরিকের বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে পরিচিত করে। এভাবে জাতীয় চেতনা জাগ্রত করার মাধ্যমে নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
সেজন্য পরিণতি সুশাসন পাঠ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, ১৬ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে পরিণতি ও সুশাসন অনুশীলনের মাধ্যমে নাগরিকগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, আনুগত্যের শিক্ষা লাভ করে এবং দৃঢ় মনোবলে উদ্দীপ্ত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সৈনিক হিসাবে নিজেকে প্রস্তুত রাখে। কাজেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে পরিণতি ও সুশাসন জ্ঞান অর্জন অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীগণ, পরিশেষে বলা যায়, সুনাগরিকতার শিক্ষা অর্জনের মাধ্যমে সফল ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তুলতে হলে পরিণতি ও সুশাসন জ্ঞান লাভের বিকল্প নেই। আবার আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা, সমাজ, পরিবার, গোষ্ঠী, সম্প্রদায় ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনে পরিণতি ও সুশাসন পাঠ অত্যাবশ্যক। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সুশাসনের ধারণা, কনসেপ্ট অফ গুড গভর্নেন্স এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে একটু ভূমিকা দিতেই হয়। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র একটি আধুনিক ও জনপ্রিয় ধারণা হল সুশাসন। এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত এবং রাষ্ট্রীয় কাঠামোকে কাজে লাগানোর উন্নততর কৌশল। সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ, প্রচেষ্টা যেমন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য জরুরি হয়ে পড়েছে, তেমনি তা দেশের মানুষের অধিকারে পরিণত হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে বিশ্বে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অগ্রযাত্রা শুরু হয়। তখন থেকেই রাষ্ট্র ও সরকারের একটি অপরিহার্য অনুষঙ্গ হিসাবে সুশাসন প্রত্যয়টি জোরে সোরে উচ্চারিত হতে থাকে। সভ্যতা ও রাজনৈতিক ব্যবস্থার অগ্রগতি আর প্রযুক্তি উন্নয়নের সাথে সামঞ্জস্য রক্ষা করে রাষ্ট্রকে আরও কার্যকর ও কল্যাণমূলক করে তোলার প্রচেষ্টা চলছে। আর এই প্রচেষ্টার অংশ হিসাবে শাসনের মানদণ্ড নিরূপণ করতে সুশাসন প্রত্যয়টির সূচনা ঘটে। বাংলা সুশাসন প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হল গুড গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, বাংলায় আমরা সাধারণত সুশাসন বলে থাকি, এর ইংরেজি প্রতিশব্দ হবে গুড গভর্নেন্স। সুশাসন বা গুড গভর্নেন্স প্রত্যয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে প্রথমে গভর্নেন্স বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা যায়। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা গভর্নেন্সকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে থাকে। সাধারণ অর্থে গভর্নেন্স যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্ব বা ক্ষমতাকে জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হয় তাকে সাধারণভাবে গভর্নেন্স বলা হয়। শাব্দিক অর্থে গভর্নেন্স শব্দটি গ্রিক শব্দ কিউবার্ন থেকে এসেছে। কিউবার্ন অর্থ, শাব্দিক অর্থ হল জাহাজ পরিচালনা করা। উৎপত্তিগত অর্থ থেকে বোঝা যায় গভর্নেন্সের সাথে শুধু সরকারের কর্তৃত্ব নয়, পাশাপাশি আরও অনেক বিষয় যুক্ত রয়েছে।
গভর্নেন্সের প্রামাণ্য সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন অর্থনীতিবিদ গভর্নেন্স সম্পর্কে যে সংজ্ঞাগুলো আলোকপাত করেছেন, আমরা তার মধ্যে কয়েকটি সংজ্ঞা দেখে নেব। অর্থনীতিবিদ পিয়ার ল্যান্ডেল মিলস এবং ইসমাইল সেরেজেলডিল তাদের গভর্নেন্স অ্যান্ড দ্য ইন্টারনাল ফ্যাক্টর গ্রন্থে বলেন, গভর্নেন্স বলতে বোঝায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহার, যা একটি রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত থেকে জনগণের সুষ্ঠু চাহিদা এবং তাদের বৈধ অধিকার উপভোগের বাধ্যবাধকতা। প্রিয় শিক্ষার্থী, 1994 সালে বিশ্বব্যাংক তাদের একটি প্রকাশনায় গভর্নেন্স এর সংজ্ঞায় বলেছে, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হল গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী, জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর মতে, একটি দেশের সার্বিক কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হল গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী, এই গভর্নেন্স সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গভর্নেন্স হলো এমন এক ধারণা যেখানে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য কর্তৃত্বের চর্চা করা হয়, অর্থাৎ কর্তৃত্বের চর্চার ভিতর দিয়ে প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার যে পদ্ধতি বা প্রক্রিয়া, তাই গভর্নেন্স। উপরোক্ত সংজ্ঞাগুলো বিবেচনা করে গভর্নেন্সকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, রাষ্ট্রের সার্বিক কার্যাবলী পরিচালনার যে প্রক্রিয়া বা পদ্ধতি, তাই গভর্নেন্স। সেই প্রক্রিয়া বা পদ্ধতি অবশ্যই বৈধ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে রাষ্ট্রের যে সার্বিক কার্যাবলী পরিচালনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে গভর্নেন্স বলেছি, এবং এই প্রক্রিয়াটা অবশ্যই বৈধ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, গভর্নেন্সের পরে আমরা এখন সুশাসন, যার ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স, সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিব। শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ সুশাসন, যা একটি আদর্শ রূপে বাস্তবায়িত হয়, যেখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণের মাঝে সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, নেতা জনতা ও রাষ্ট্রের আন্তঃসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিত বিশ্লেষণ সহ স্থান পায়। প্রিয় শিক্ষার্থী, জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ প্রত্যয় এখন সুশাসন। শাসন ব্যবস্থায় প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে। সুশাসন জনগণের একটি নব্য সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী, জনগণের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে যা প্রয়োজন, তা হল সুশাসন। দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণকে অধিক সুযোগ সুবিধা প্রদান করা যায় সুশাসনের মাধ্যমে। সুশাসন একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে নিয়ে যায়। সুশাসন এক প্রকার মানদণ্ড বলা যায়, যে মানদণ্ডের সাহায্যে একটি সমাজের বা রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থা যাচাই করা সম্ভব।
প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সুশাসনকে একটা মানদণ্ড হিসাবে তুলনা করেছি, যে মানদণ্ডে একটি সমাজের বা একটি রাষ্ট্রের যে সামগ্রিক অবস্থা সেটা আমরা সহজেই যাচাই করতে পারব। সুশাসন বা গুড গভর্নেন্সের প্রামাণ্য সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী, আমরা গভর্নেন্সের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা দেখেছি। এখানেও সুশাসন বা গুড গভর্নমেন্ট সম্পর্কে কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা আমরা জেনে রাখব। ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল, আমরা সহজে তাকে জে.এস. মিল নামে চিনি। তিনি গুড গভর্নেন্সের একটা সংজ্ঞা দিয়েছেন, সেটি হলো যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাই সুশাসন। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান বলেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো কোফি আনানকে চিনে থাকবে, যিনি জাতিসংঘের সাবেক মহাসচিব। তিনি সুশাসন সম্পর্কে বলেছেন, সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনকে নিশ্চিত করে, জনসাধারণকে দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে তোলে। প্রিয় শিক্ষার্থী, পিয়ের ল্যান্ডেল মিলস এবং ইসমাইল সেরাজেলডিল সুশাসন সম্পর্কে বলেন, জনগণের সুষ্ঠু চাহিদা ও ন্যায্য অধিকার উপভোগের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার চর্চার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া হল সুশাসন। প্রিয় শিক্ষার্থী, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর মতে ইউএনডিপিও সুশাসন সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন। আমরা সেই সংজ্ঞাটি এখন একটু জেনে নেই। সুশাসন অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়গুলো নিশ্চয়তা ও বিধান করে যে এর মাধ্যমে অংশগ্রহণ, দায়বদ্ধতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করে। শুধু তাই নয়, যেহেতু সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো সমাজের ব্যাপক সম্মতির উপর নির্ভরশীল, সেহেতু উন্নয়নের জন্য সম্পদসমূহ বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণে দারিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজন ও মতামতকে প্রাধান্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আতিউর রহমানের মতে সুশাসন রাজনৈতিক ব্যবস্থা, এর কার্যকারিতা, যথাযথ কার্যক্রম ও গুণক্রম মানের সক্ষমতা নিশ্চিত করে। প্রিয় শিক্ষার্থী, দ্য সোশ্যাল এনসাইক্লোপিডিয়া তে সুশাসন সম্পর্কে বলা হয়েছে, এটি সরকারের পরিচালনার চেয়ে ব্যাপকতর ধারণা, যা বিশেষ করে একটি নির্দিষ্ট ভূখণ্ডে সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে ও নির্বাহী ক্ষমতা চর্চায় রাজনৈতিক কর্তৃপক্ষের ভূমিকার সাথে সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থী, সুশাসন সম্পর্কে বিশ্ব ব্যাংক তাদের একটি ধারণা দিয়েছেন। বিশ্ব ব্যাংকের মতে নিম্নলিখিত বিষয়গুলো সুশাসনের অন্তর্ভুক্ত: 1. সরকার কাজে দক্ষতা, স্বাধীন বিচার ব্যবস্থা, বৈধ চুক্তির প্রয়োগ, জবাবদিহিমূলক প্রশাসন, স্বাধীন সরকারি নিরীক্ষক, প্রতিনিধিত্বমূলক আইনসভার কাছে দায়বদ্ধতা, আইন ও মানবাধিকার সংরক্ষণ, বহুমুখী সাংগঠনিক কাঠামো, সংবাদপত্রের স্বাধীনতা। সাধারণভাবে আমরা সুশাসন সম্পর্কে বলতে পারি
নাগরিকরা সরকারের কাছে সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ ফলাফল আশা করে। গভর্নেন্স তখনই ভালো হয় যখন সরকারের সিদ্ধান্ত ও কাজকর্মগুলো জনগণের অনুকূলে, বৈধ, জনগণের কাছে দায়বদ্ধ হয়। আর তাই সুশাসনকে সরকারের একটি উচ্চ গুণ হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে সুশাসন বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে শাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আছে, ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্পদ ও সেবা বিতরণের ফলে দারিদ্রতম ও দরিদ্র নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সুযোগ লাভ করেছে। এবং সুশাসন হলো অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা। পাশাপাশি এটি আইনের শাসন নিশ্চিত করে। এছাড়া অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। এই ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তাতে দারিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়। সুশাসনের ধারণা শুধু রাষ্ট্র বা সরকার নয়, পাশাপাশি বেসরকারি খাত এবং সুশীল সমাজকেও গুরুত্ব দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা পড়ব সুশাসনের বৈশিষ্ট্য, পরিণতির কর্মবিকাশ, সুশাসনের ক্রমবিকাশ। দুটি উক্তি দিয়ে ক্লাসটি শেষ করব। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা, সক্রেটিস। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো, জোহান গথে। সুন্দর মনের মানুষ হও। সবাইকে ধন্যবাদ।